আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম। শুরুতেই জানিয়ে দেব লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। বিশ্বকাপের প্রথম পর্বে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে 12 ব্যবধানে জয়, সুপার 12-এ জায়গা করে নিল বাংলাদেশ। সিলেটে ছাত্রলীগ কর্মী ছুরিকাঘাতে, দক্ষিণ সুরমা সরকারি কলেজের ছাত্র খুন, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর সড়ক অবরোধ, কলেজ কর্তৃপক্ষের আলটিমেটাম। পুলিশি বাধায় নির্ধারিত স্থানে কর্মী সভা করতে পারেনি সিলেট মহানগর ছাত্রদল, দলীয় নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানির অভিযোগ কেন্দ্রীয় সভাপতির। ছাত্রলীগ কর্মী কাজী হাবিব হত্যা মামলার রায় ঘোষণা, আসামিদের বিরুদ্ধে প্রমাণ হয়নি অভিযোগ, খালাস পেলেন ছাত্রলীগের 11 নেতাকর্মী। সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে একাংশের বিক্ষোভ অব্যাহত, কালো পতাকা মিছিল ও সমাবেশ। চোখে কালো কাপড় বেঁধে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ, সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতীকী অনশন পালন। করোনায় সারা দেশে আরো 10 জনের প্রাণহানি, আক্রান্ত শনাক্ত 243। সিলেটে সংক্রমণ কমায় রোগী শূন্য হয়ে পড়েছে করোনা হাসপাতাল, বিভাগের সকল হাসপাতাল মিলিয়ে করোনা রোগী ভর্তি 10 জন। বাহরাইনে হিন্দু মহাজোটের উদ্যোগে লক্ষ্মী পূজা পালিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টি-20 বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে নবাগত পাপুয়া নিউগিনিকে 84 রানের 12 ব্যবধানে হারিয়ে সুপার 12-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 181 রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে খেলতে নেমে সাকিব তাসকিনেরদের বোলিং তোপে মাত্র 97 রানে গুটিয়ে যায় পিএনজি। বাংলাদেশের দেয়া পাহাড় সমান রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম 2 ওভার দেখে শুনে খেললেও তৃতীয় ওভারে সাইফুদ্দিনের করা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন পাপুয়া নিউগিনির ওপেনার লেগাসি ওয়াকা। আউট হওয়ার আগে করেন 5 রান। পরের ওভারে তাসকিনের করা বলে কাট বিহাইন্ড হন পিএনজির অধিনায়ক আজাদ ফালা, তিনি করেন 6 রান। পঞ্চম ওভার করতে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওই ওভারের প্রথম এবং চতুর্থ বলে আরও 2 উইকেট তুলে নেন সাকিব। 1 রানে চার্লস আমিন ও 0 রানে ফেরেন সিমন আতাই। নিজের করা তৃতীয় ওভারে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সাকিব। 5 রানে ফেরান সেসে বাউকে। পরে ওভারে ম্যাচে প্রথম উইকেট তুলে নেন শেখ মাহাদি হাসান। তার বলে আউট হওয়ার আগে কোনো রানই তুলতে পারেননি নারমান হানুয়া। বিশ্বকাপের মূল পর্বে ওঠার লক্ষ্যে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল, কিন্তু ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই কাব্বা মোরের বলে ক্যাচ আউট হয়ে সাজ করে ফেরেন ওপেনার নাইম শেখ। পরের 23 বলে একটি 4-6-এ 29 রান করে ফেরেন লিটন দাস। তৃতীয় উইকেটে ব্যাট হাতে খেলতে নামে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম, কিন্তু ক্রিজে থাকতে পারেননি বেশিক্ষণ, মাত্র 5 রান তুলে ফেরেন প্যাভিলিয়নে। পঞ্চম উইকেট জুটিতে 2 অভিজ্ঞ ক্রিকেটার সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ দলীয় স্কোরটা আরও বাড়িয়ে নিতে থাকেন। এ সময় ব্যক্তিগত অর্ধশতকের দিকে এগিয়ে ছিলেন সাকিব, কিন্তু 37 বলে 46 রান তুলে আসাদ ভালার বলে চার্লস আমিনের হাতে ক্যাচ তুলে দেন দেশসেরাই অলরাউন্ডার। সাকিব ফেরার পর আফিফকে নিয়ে আবারও জুটি করেন মাহমুদুল্লাহ রিয়াদ। নিজের ব্যক্তিগত ইনিংসকে দ্রুতই বড় করতে থাকেন বাংলাদেশি অধিনায়ক। শেষ পর্যন্ত 26 বলে তুলে নেন অর্ধশতক, আর এর পরের বলেই আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে। তার খেলা 50 রানের ইনিংসটি ছিল 3টি 4 এবং 3টি 6-এ সাজানো। পাপুয়া নিউগিনির পক্ষে সর্বোচ্চ 2টি করে উইকেট পেয়েছেন 3 জন বোলার। সিলেটে প্রকাশ্যে ছুরিকাঘাতে দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে প্রাণ হারিয়েছেন এক ছাত্র। ছুরিকাঘাতে খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এক ছাত্রলীগ কর্মীর দিকে। শামসুদ্দোহা সাদি নামের ওই ছাত্রলীগ কর্মী একই কলেজের সাবেক শিক্ষার্থী। বখাটেপনার কারণে তাকে একবার কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা কলেজের প্রধান ফটকের ভেতরে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনার পর কলেজের পাঠদান 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। খুনিদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। নিহত শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাত দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমানারের ছেলে ও দক্ষিণ সুরমা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। অভিযুক্ত ছাত্রলীগ কর্মী শামসুদ্দোহা সাদি ছাত্রলীগ কাশ্মীর গ্রুপের কর্মী ও তার বাড়ি মোগলাবাজার থানার সিলাম এলাকায়। নিহত রাহাতের চাচাতো ভাই রাফি জানান, দক্ষিণ সুরমা সরকারি কলেজের প্রধান ফটকের ভেতরে ছাত্রলীগ কর্মী সাদি ও তার এক সহযোগী মোটরসাইকেলে আসেন। এ সময় তারা আরিফুল ইসলাম রাহাতকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন রাহাতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি আরে গাড়ি লইয়া কালি বার হইতি, তার লগে কোনো মাত নাই কথা না, কালি কলেজ থেকে বার হইতি আরে আইয়া নাইফ দিতে আরম্ভ করে দেয়। সাদিও ছিলাম রাজনীতি করে, ছাত্রলীগ করে, কাশ্মীর করে আর একজন আছিল লগে, আর হে খালি গাড়ি থেকে নামিয়া আমরা গাড়ি চালানি মাঝে স্টেপ করিয়া গেছে কি
তারপরে আমরা দৌড়িয়া গিয়ে কলেজে ঢুকছি, আবার ওই স্টেপ করতে দিল, তারে লইয়া বাদে ব্লাডিং করে আমরা টাই কুলিয়া ফাও বান্ধিয়া সিএনজি আনিয়া লইয়া গেছি, আনা পরে মৃত ঘোষণা করছে। মরদেহ দেখতে এসে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন রাহাতের স্বজনরা। এ সময় তাদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। আমিও মাননীয় ও প্রধানমন্ত্রীর কাছে অতি সত্বর চাই এটা সঠিক বিচার যেন যাতে হয়, অতি সত্বর ওরে গ্রেফতার করার। পরে আমি বাড়িতেই শুনছি যে তার ওলা ঘটনা ছুরি মারি দিছে একটা বিয়ে, আমি তাকে লন্ডন কিছুই নেই। হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার বিকাল 3:30টার দিকে দক্ষিণ সুরমার চণ্ডীপুলে সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। 8 ঘন্টা অবরোধের পর পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে দেন। এই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের ডাইরেক্ট এই যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। যদি ফাঁসি না দেয় এই সরকার, তে আমরা এই সিলেটের সাথে সারা বাংলাদেশের যোগাযোগ আমরা বন্ধ করে ফেলবো। ওসি সাহেব যে সময় নিছেন, যদি এই আসামি ধরতে না পারেন আমরা বৃহত্তর আন্দোলন করবো। আমরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ, আমরা এলাকার মানুষের ময় মুরব্বী মানছেন বিদায় আজকে অবরোধটা মাত্র 10 মিনিট বাদে অবরোধ তুলো হয়েছে। এটা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এখনো আছি। আমরা চাই যে এই আসামির ধরা পড়তো। এদিকে হত্যাকাণ্ডের পর দক্ষিণ সুরমা সরকারি কলেজে 3 দিনের জন্য পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ওই সময় নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম। অধ্যক্ষ জানান, যার বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সেই সাদিকে বখাটেপনার কারণে একবার কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। রাহাত খুনের ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে অবশ্যই কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তিনি খুনিদের গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে 24 ঘন্টার সময় বেঁধে দেন। হত্যাকাণ্ডের ঘটনায় কলেজের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 কার্যদিবসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবে। সে একবার আমি কলেজ থেকে তাকে বাইর করে দিয়েছি, তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। সুতরাং সেই ছেলেটা তো অলরেডি বখাটে দুষ্কৃতিকারী। সুতরাং আমরা তো এর বিরুদ্ধে এমনি সোচ্চার আছি, কঠিন সিদ্ধান্ত আমরা নিব যে কোনো মুহূর্তে, এবং আমরা নিতেই বাধ্য। 3 দিনের মধ্যে রিপোর্ট দিবেন আমার শিক্ষকরা। প্রয়োজনে আমরা প্রশাসনকে যেভাবেই হোক ওই হত্যাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে পুলিশ জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনোভাবেই রেহাই পাবে না বলে জানিয়েছেন তিনি। পুলিশি বাধায় নির্ধারিত স্থান মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে কর্মী সভা করতে পারেনি সিলেট মহানগর ছাত্রদল। পরে নগরীর জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টে কর্মী সভা করে তারা। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই সভা। সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন। এ সময় তিনি বলেন, ছাত্রদলকে সরকার ভয় পায়, তাই সভা সমাবেশ করতে দেয়নি। নানা টালবাহানা করে সভা পণ্ড করতে চায়, কিন্তু ছাত্রদলকে কোনো কিছু দিয়েই দমিয়ে রাখা যাবে না। তিনি আরও বলেন, সরকার একের পর এক নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, গুম খুন করে ছাত্রদলকে নিঃস্ব করতে চাইছে, কিন্তু ছাত্রদল নিঃশেষ হওয়ার মতো দল নয়। বিএনপি জনরায় নিয়ে আবারও ক্ষমতাসীন হবে। কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা ওমর ফারুক কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান আরিফ, যুগ্ম সম্পাদক শামল মালুম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জামিল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লুকমান। এর আগে সকাল 10টায় শহীদ সুলেমান হলে কর্মী সভা করতে গেলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের বাদানুবাদ হয়। এক পর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। দিনে দুপুরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মূল ফটকের সামনে হামলার শিকার হয়েছিলেন ছাত্রলীগ কর্মী হাবিবুর রহমান হাবিব। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে ওই রাতেই মারা যান তিনি। খুনের ঘটনায় হাবিবের ভাই কাজী জাকির হোসেন বাদী হয়ে মামলা করেন। ছাত্রলীগের 11 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুন হন হাবিব।
প্রায় 5 বছর পর বৃহস্পতিবার ছাত্রলীগ কর্মী কাজী হাবিবুর রহমান হাবিব হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। অভিযুক্ত ছাত্রলীগের 11 নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন্নেসা তাদেরকে মামলা থেকে খালাস প্রদান করেন। ফলে অজানা অধরাই থেকে যায় কাজী হাবিবের খুনি কারা ছিলেন। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন ছাত্রলীগ নেতা হুসাইন মাহমুদ সাগর, ইলিয়াস আহমদ পুনম, ইমরান খান, সুবায়ের আহমদ সুহেল, মইনুল ইসলাম রুমেল, তুহিন আহমদ, নাহিদ হাসান, আউয়াল আহমদ সোহান, আশিক, সায়মন ও নয়ন। আদালতের পাবলিক প্রসিকিউটর জুবায়ের বখত জানান, মামলায় 11 জন আসামি ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে খালাস প্রদান করেছেন। হত্যা মামলার আসামিদের মধ্যে 8 জন আদালতে হাজির ছিলেন, বাকি 3 জন ছিলেন পলাতক। 2016 সালের 19 জানুয়ারি দুপুরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফটকে কাজী হাবিবুর রহমানের উপর হামলা হয়। তার ডান পা ও হাতে কুপিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ওই দিন রাত 12:15টার দিকে তার মৃত্যু হয়। নবগঠিত কমিটিকে বাণিজ্যিক কমিটি আখ্যা দিয়ে কালো পতাকা প্রদর্শন করে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট ছাত্রলীগের একাংশ। বৃহস্পতিবার বিকেলে এই কর্মসূচি পালন করেন তারা। বৃহস্পতিবার বিকেল 4টায় নগরীর তালতলা এলাকা থেকে কালো পতাকা প্রদর্শন করে মিছিল নিয়ে সিলেট ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে চৌহাট্টা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বৃহস্পতিবার দুপুরে সিলেট দক্ষিণ সুরমা সরকারি কলেজে ছুরিকাঘাতে নিহত ছাত্রলীগ কর্মী আরিফুল ইসলাম রাহাত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। সমাবেশে মহানগর ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগ নেতা সৌরভ জায়গিরদারের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা শাকুর আহমেদ জনি, আব্দুস সাদিক তারেক, আব্দুল্লাহ আল মামুন, পিনাক দে পাপ্পু, আশফাক আহমেদ মাসুদ, এম আর মুহিব, শাহান আহমেদ, এইচ.এম. রাজ্জাক, ইমান আহমেদ পাপ্পু প্রমুখ। বক্তারা বলেন, টাকার বিনিময়ে কমিটিতে আসা নেতাদের কাছ থেকে চাঁদাবাজি ছাড়া আর কোনো কর্মকাণ্ড আশা করা যায় না। অবৈধভাবে টাকা লেনদেন করে সিলেট ছাত্রলীগকে খুন করা হয়েছে। যাদের কমিটিতে আনা হয়েছে তারা বিভিন্ন সময় সমালোচিত এবং অছাত্র। তাদের দিয়ে সিলেট ছাত্রলীগকে ধ্বংস করার অপচেষ্টা চালানো হচ্ছে। সিলেট ছাত্রলীগকে মেরুদণ্ডহীন বানাতে তাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে সিলেটের ছাত্রলীগকে খুন করা হয়েছে। সিলেটের ছাত্রলীগকে আবারও জীবিত করতে টাকার বিনিময়ে গঠিত নতুন কমিটি বাতিল করার দাবি জানান তারা। সেই সঙ্গে বক্তারা অভিভাবক সংগঠন আওয়ামী লীগের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে দলীয় পদ বিক্রির বিষয়টি সুষ্ঠু তদন্তের আওতায় আনার দাবি জানান। এক অভূতপূর্ব দৃশ্য দেখল সিলেট। সবার চোখে কালো কাপড়ে বাঁধা, আবক্ষ অনাবৃত, বুকে প্লেকার্ড, তাতে লেখা রয়েছে, আমাকে নাও, বাংলাদেশ দাও। এমন অভিনব প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার বেলা 2টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত সামাজিক আন্দোলনের 21 সদস্য বসেন অনশনে। অভূতপূর্ব এই কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন সিলেটের মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও সাংস্কৃতিজন এনামুল মনিরের সভাপতিত্বে আনন্দ স্টেশন সিলেটের সমন্বয়ক সন্দীপন শুভর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচির সমন্বয়ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা সদস্য সচিব দেবব্রত রায় দীপন। সভায় কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, ডাক্তার রসময় ভট্টাচার্য, ঐক্য ন্যাপ সিলেট জেলা সদস্য ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা পান্নালাল রায়, বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র, জয় বাংলা সাহিত্য পরিষদ সিলেট জেলা সভাপতি অজিত রায় ভজন সহ আর অনেকে। এদিকে কর্মসূচির এক পর্যায়ে সকাল থেকে অনশনে থাকা সাংবাদিক দেবব্রত রায় দীপনের 6 বছরের মেয়ে দীপান্বিতা দীপার মুখে জুস দিয়ে অনশন কর্মসূচি স্থগিত করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে বাংলাদেশে আরও 10 জনের মৃত্যু হয়েছে। নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 27,801 জনে। একই সময়ে আরও 243 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এদেরকে নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 15,66,907 জনে। শনাক্তের হার 1.77%। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 16,088 জনের। আর এর পর্যন্ত 1,71,75,523টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 15,66,907 জনের, যাতে মোট শনাক্তের হার 15.40%। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 4 জন এবং নারী 6 জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে 3 জন, চট্টগ্রাম বিভাগে 4 জন, খুলনা বিভাগে 1 জন, বরিশাল বিভাগে 1 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন মারা গেছেন। এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন 534 জন। এ নিয়ে মোট সুস্থ 15,30,000
32,083 জন। 2020 সালের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, আর এর 10 দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম 3 মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি, তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান। দেশে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংস্থাটি স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়েছে। যে কোনো সময় করোনা আবার জটিল আকার ধারণ করতে পারে বলেও সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মহামারী করোনা ভাইরাসের ভয়াবহতা এখন আর নেই, সংক্রমণের হার এখন ন্যূনতম, ফলে সিলেটের হাসপাতালগুলোতেও এখন করোনা রোগীদের চাপ নেই। ক্রমেই শূন্য হয়ে পড়েছে করোনা রোগীদের জন্য রাখা হাসপাতালের শয্যাগুলো। বৃহস্পতিবার সকাল অবধি সিলেটের 4 জেলা মিলিয়ে মাত্র 10 জন রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা ভাইরাসের সর্বশেষ 24 ঘন্টায় সিলেটে কারোরই মৃত্যু হয়নি। এ সময় নতুন রোগী শনাক্তের সংখ্যা মাত্র 7 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে সিলেট জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বিভাগে মৃতের সংখ্যা এখন 1172 জনই আছে। এর মধ্যে ওসমানীতে 118 জন সহ সিলেট জেলায় মৃতের সংখ্যা 979 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 73 জন, মৌলভীবাজারের 72 জন এবং হবিগঞ্জের 48 জন রয়েছেন। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 7 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে 2 জন সিলেট জেলার, 1 জন মৌলভীবাজারের। বিভাগের বাকি 2 জেলায় কোনো রোগী শনাক্ত হননি। 605 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার 1.16%। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,791 জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4,840 জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা 33,753 জন। সুনামগঞ্জে 6,244 জন, মৌলভীবাজারে 8,147 জন এবং হবিগঞ্জে 6,648 জন রয়েছেন শনাক্তের তালিকায়। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাক্তার হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন 27 জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন 48,744 জন। তিনি আরও জানান, সিলেট বিভাগের 4 জেলা মিলিয়ে বর্তমানে 10 জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে পালিত হয়েছে শ্রী শ্রী লক্ষ্মী পূজা। শারদীয় দুর্গোৎসব শেষে পূর্ণিমা তিথি অনুযায়ী এই পূজা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। বুধবার দেশটির হামালায় রুমি সুইমিং পুলের হলরুমে রাত 9টায় এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি অবিনাশ পাল, পূজা কমিটির প্রধান উপদেষ্টা সুকুমার যিশু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার সভাপতি বকুল সূত্রধর, পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবু দুলাল দাস, বিষ্ণুপদ দেব, বিধান মজুমদার, অনুকূল দেবনাথ সহ পূজা কমিটির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল দুরভিসন্ধিমূলকভাবে কুমিল্লার পূজা মণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। এরপর বিভিন্ন জায়গায় মণ্ডপে ভাঙচুর, আগুন দেওয়া, বাড়িঘরে হামলা, সনাতন ধর্মাবলম্বীদের পিটিয়ে আহত করার মতো ঘটনা ঘটেছে। হিন্দু পরিবারগুলোতে হামলা ও নির্যাতনের ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা। পরবর্তী সিলেটি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা ভিউ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।